নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, ঠিক আছে। তো এই ভিডিওটা বেসিক্যালি হবে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে। আপনারা গত 2 দিন 3 দিন ধরে যা কমেন্ট করেছেন, তো সেটা আর কি আজকে রিপ্লাই করার চেষ্টা করব। মানে প্রপার আর কি, আর যদি কোনো স্টক থাকে সেগুলো অ্যানালিসিস করার চেষ্টা করব। তবে একটা কথা বলে রাখি, আজকে কিন্তু বাজেট আছে, আপনারা সবাই জানেন, ঠিক আছে। আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ম্যাডাম আর কি বাজেট পেশ করবেন। তো বাজেট পেশের আগে কিন্তু আমার মতে ইনভেস্ট করাটা উচিত না। এবার আমি যখন ভিডিওটা শ্যুট করছি তখনও কিন্তু বাজেট বেরোয়নি, ঠিক আছে, তখনও বাজেট পেশ হয়নি। এবার যখন ভিডিওটা আপলোড করব তখন হয়তো বাজেট পেশ হয়ে যেতে পারে, কেন কি আমি সকালে উঠে আর কি ভিডিওটা শ্যুট করছি, কিন্তু আমার আপলোড করতে করতে হয়তো দুপুরবেলা হয়ে যেতে পারে, ঠিক আছে, কেন কি আজকে একটু কাজ আছে আমার। তো যদি বাজেটের সেরকম কিছু হয়, যদি কোনো খবর আর কি আপনাদের দেওয়ার থাকে, বা যদি কোনো ইম্পর্টেন্ট কিছু যদি কিছু বলার থাকে বাজেটের ডিটেলসটা, তো আমি কিন্তু ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। সে দুপুরবেলায় হোক বা সন্ধ্যাবেলায় হোক, আমি চেষ্টা করছি আপনাদের বাজেটের ভিডিওটা দিয়ে দেওয়ার, কি হলো না হলো মার্কেটে। তো সেটা দেখার জন্য চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে পারেন। কেন কি আপনারা সবাই জানেন, যারা অলরেডি ফলো করছেন, তারা বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের খালি শেয়ার মার্কেট সম্পর্কে তথ্য দেয় না, আপনাদের শেয়ার মার্কেট শেখায়ও, ঠিক আছে। শেখার জন্য আর কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর বাজেট সম্পর্কে যদি কিছু বলার থাকে, আমি কিন্তু ভিডিও নিয়ে আসবো একটা, আজকে দুপুরবেলা হোক বা বিকেলে হোক সন্ধ্যায় হোক। তো সেটা জানার জন্যও কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে পারেন, তাহলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো এবার আসি, বাজেট যখন চলবে, এবার আপনারা তখন হয়তো দেখবেন বাজেটটা, ঠিক আছে। তখন আমি বলে দিচ্ছি, আপনারা কিন্তু বেসিক্যালি তখন গভর্নমেন্ট যে সেক্টরগুলো আছে না, তো গভর্নমেন্ট সেক্টরগুলোতে কিন্তু একটু নজর রাখতে পারেন, ঠিক আছে। কেন কি দেখুন, মানে যদি বাজেট আর কি বাজেটে কিছু টাকা বাড়ায় বা কমায়, ঠিক আছে, তাহলে কিন্তু যেগুলোতে বাড়াবে সেগুলোতে ভালো নিউজ থাকলে ওপরের দিকে যাবে, যেগুলোতে কমই দেবে তাহলে সেগুলো নিচের দিকে যাবে। আর যেগুলো ধরুন একই থাকবে, মানে আগের বছর যা আর কি দিয়েছিল, ইনভেস্টমেন্ট করেছিল সরকার যেসব সেক্টরগুলোতে, সেগুলো যদি সেম থাকে, তাহলে এবার ডিপেন্ড করছে মার্কেটের রিয়াকশান কী চলবে, মার্কেটের রিয়াকশানের উপরে কিন্তু সেটা ডিপেন্ড করছে, ঠিক আছে। তো গভর্নমেন্ট সেক্টরগুলোর উপর একটু নজর রাখবেন, যেমন আমি বলে দিচ্ছি, ডিফেন্স সেক্টরটা দেখতে পারেন, ঠিক আছে, সরকারি সেক্টর, ঠিক আছে। রেলওয়ে দেখতে পারেন, ঠিক আছে, এটাও কিন্তু আপনার সরকারি সেক্টর আছে। দেন আপনার রিনিউয়েবল এনার্জি যে সেক্টরটা আছে, কেন কি সরকার এবার কিন্তু রিনিউয়েবল এনার্জির প্রতি ভালো আর কি ফোকাস দিচ্ছে, ঠিক আছে, ভালো আর কি কন্ট্রিবিউশন রাখছে। তো রিনিউয়েবল এনার্জি যে সেক্টরটা আছে সেটার প্রতি নজর রাখতে পারেন। দেন ট্যাক্স যে সেক্টরটা আছে, ট্যাক্স সেক্টরটার ওপরেও নজর রাখতে পারেন। দেন ফাইন্যান্স যে সেক্টরটা আছে, ফাইন্যান্সের ওপর নজর রাখতে পারেন। তারপরে যদি আপনাকে বলি আমি, ওই হাউজিং মানে ইনফ্রাস্ট্রাকচার, বেসিক্যালি হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচার সেক্টরটাতে আপনি নজর রাখতে পারেন। এগ্রিকালচার সেক্টরে নজর রাখতে পারেন, ঠিক আছে। এই সেক্টরগুলো কিন্তু মোটামুটি নজর রাখতে পারেন। পাওয়ার সেক্টরে নজর রাখতে পারেন, ঠিক আছে, এগ্রিকালচার সেক্টর, পাওয়ার সেক্টর, এই সেক্টরগুলোতে কিন্তু নজর রাখতে পারেন, ঠিক আছে, যেটা বলে দিলাম। তো এই সেক্টরগুলো কিন্তু সরকারি সেক্টর, ঠিক আছে। এবার এখানে সরকারের কীরকম ইনভেস্টমেন্ট আছে না আছে, সরকার কীরকম আর কি বাজেট পেশের সময় আর কি বলবে, সেগুলো আপনারা নজর রাখতে পারেন। তবে যখন দেখবেন বাজেট পেশ হচ্ছে, তখন কিন্তু ভোলাটিলিটি মার্কেটে কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে, উপরে উঠছে নিচে নামছে, এই জিনিসগুলো কিন্তু মার্কেটে দেখতে পারবেন। তো সেই সময় আর কি এন্ট্রি আমার মতে না নেওয়াটাই ভালো, কেন কি ভোলাটিলিটি একটু কমে যাবে, তারপরে আমার মতে মার্কেট একটু যখন শান্ত হবে, তখন কিন্তু এন্ট্রি নেওয়া আমার নজরে আর কি ভালো। এবার আপনারা বিবেচনা করবেন, কেন কি আমার মতের সাথে যদি আপনার মত মিল হয়, তবেই গিয়ে আমার ইনভেস্টমেন্ট প্ল্যানিং আপনি শুনবেন, আদারওয়াইজ আপনার যেটা সুবিধা মনে হয় আপনি সেটা করতে পারেন, ঠিক আছে। তো চলে আসি আজকে বেসিক্যালি ভিডিওটা নিয়ে, যে ভিডিওটা বানানোর জন্য বসেছি। কি আপনারা যে কমেন্ট করেছেন, সেই কমেন্টের রিপ্লাইগুলো এবার দেওয়া যাক, ঠিক আছে। তো আপনাদেরও যদি কিছু বলার থাকে, তাহলে আপনারাও কমেন্ট করতে পারেন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রত্যেক 2 দিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও আনে, ঠিক আছে। চলুন দেখা যাক প্রথম কমেন্ট কী আছে। তো প্রথম যিনি কমেন্ট করছেন যে দাদা, তিনি কি বলছেন, গুড টিচার। না দাদা, আমি কোনো টিচার ফিচার না, আমি আপনাদেরই মতো একজন সাধারণ মানুষ, ঠিক আছে। আমি জাস্ট কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়ানো আমার একটা ইচ্ছা, সেই কারণেই কিন্তু আমি চেষ্টা করি সম্পূর্ণ বাংলাতে ভিডিওগুলো বানানোর। আমি শিক্ষক নই, আমি আপনাদের মতোই সাধারণ মানুষ। জাস্ট আমার কিছু এক্সপিরিয়েন্স আছে, যেগুলো থেকে আমার মনে হয় যারা আর কি এখনও শেয়ার মার্কেট সম্পর্কে সেরকম ওয়াকিবহল নয়, বা যারা প্রফিট কামাতে পারেনি, তারা প্রফিট করতে পারবে, সেই কারণেই আমি চ্যানেলটা সম্পূর্ণ বাংলাতে ইউটিউবে নিয়ে এসেছি, ওকে, আর কিছুই না। ওকে, নেক্সট কমেন্ট হচ্ছে, ধন্যবাদ দাদা, ওয়েলকাম আপনাকে। আচ্ছা, তারপরে দেখা যাক, আপনার কাছে একটু একটু করে শিখতে পারছি, ভালো থাকবেন দাদা। খুব ভালো লাগলো আপনার কমেন্টটা পড়ে, যে আপনি শিখতে পারছেন, শেখার জন্য যে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, এটা খুব ভালো জিনিস, এটা খুব পজিটিভ জিনিস, আমার এই জিনিসটা খুব ভালো লাগলো। তো আপনিও ভালো থাকবেন, আমরা সবাই ভালো থাকি, আর সবাই আমরা প্রফিট করি, আমি এটাই চাই। ওকে, নেক্সট।
আমি প্রায় 4 বছর মার্কেটে আছি দাদা, সেই জন্য রেশিওগুলো বললাম। আপনার সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ বস। আচ্ছা, ওকে, ঠিক আছে, আপনি 4 বছর ধরে মার্কেটে আছেন, কোনো ব্যাপার না, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো রেশিওগুলো, আচ্ছা, বুঝতে পেরেছি। আগের ভিডিওতে যে রেশিওগুলো আমি কভার করেছি, বলেছিলাম যে বিগিনার্সদের জন্য অত রেশিওগুলো না চেক করলেও হবে। তো ঠিক আছে, আপনি 4 বছর ধরে যখন মানে মার্কেটে আছেন, কোনো ব্যাপার না। আপনি টেকনিক্যাল পার্টটা যদি ভালো বোঝেন, টেকনিক্যাল অ্যানালিসিস যদি ভালো বোঝেন, তাহলে অবশ্যই আপনি সেগুলো অ্যাপ্লাই করতে পারেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। অবশ্যই অ্যাপ্লাই করে তারপরে কাজ করতে পারেন। তবে আমার মতে পিভট, যদি টেকনিক্যাল পয়েন্টের কথা বলি বা টেকনিক্যাল অ্যানালিসিসের কথা বলি, তাহলে আমার মতে পিভট লেভেলটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা জিনিস হতে পারে কিন্তু আপনার মার্কেটে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলগুলো জানার জন্য, ঠিক আছে। এবার বাদবাকি আপনি যে কোনো টেকনিক্যাল পার্ট ইউজ করতে পারেন, যে কোনো রেশিও ইউজ করতে পারেন, ঠিক আছে। সেগুলো হচ্ছে আপনার উপর ডিপেন্ড করছে, এটা আপনি নিজস্ব, পুরো আপনার নিজের ব্যাপার। নেক্সট কি বলছেন দাদা, একই নামের স্টক এনএসই আর বিএসসি থেকে বাই করার পর যখন সেল করার টাইম হবে, সেলস সেকশানে স্টক এক্সচেঞ্জের নাম কি মেনশান করতে হবে? জানাবেন, থ্যাঙ্কস। ভালো প্রশ্ন করেছেন, এটা অনেকের কাছে কনফিউশন থাকতে পারে। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। দেখুন, একটাই স্টক, মানে যখন দেখবেন আপনারা স্টক মার্কেটে, ঠিক আছে, তখন কিন্তু যে কোনো একটা কোম্পানির নাম, ধরুন টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিস। এবার এই টিসিএস কিন্তু এনএসিতেও থাকে, ঠিক আছে, আবার কিন্তু বিএসসিতেও থাকে। এনএসি মানে হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, আর বিএসসি মানে হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে, দুটোতেই কিন্তু থাকে। এইবার আপনার যখন মনে হলো যে আমি দুটো স্টকেই, মানে দুটো এক্সচেঞ্জের থেকেই কিন্তু আমি স্টক কিনবো, সে কিনতেই পারেন আপনি। যখন কিনবেন, ঠিক আছে, যে কোনো স্টক যখন সিলেকশন করবেন, দেখবেন ওইখানে কিন্তু এনএসি আলাদা করে লেখা থাকে, ঠিক আছে, আবার বিএসসি সেটাও কিন্তু আলাদা করে লেখা থাকে। তো যখন সেটা দেখে আপনি কিনবেন, ধরুন আপনি বাই করলেন, ঠিক আছে, এবার বাই করার পরে কিন্তু পোর্টফোলিওতে দেখবেন সেই স্টকে, মানে সেই এক্সচেঞ্জগুলোর নাম কিন্তু আপনাকে শো করছে, ঠিক আছে। আপনি দেখতে পারবেন ওখানে, যখন আপনি পোর্টফোলিওতে যাবেন, আপনার পোর্টফোলিওতে কিন্তু আলাদা আলাদা কিন্তু দুটো স্টক দেখাবে আপনাকে, ঠিক আছে। ধরুন আপনি ধরলাম টিসিএসের ক্ষেত্রে আপনি 20টা আপনার এনএসিতে কিনেছেন, আর 20টা আপনি বিএসসিতে কিনেছেন, ঠিক আছে। তো সেখানে আপনি যখন পোর্টফোলিওতে যাবেন, পোর্টফোলিওতে কিন্তু এরকম করে আলাদা করেই দেখাবে, এনএসিতে 20টা কেনা আছে, বিএসসিতে 20টা কেনা আছে, এরকম আলাদা করে দেখাবে। এবার আপনি যেটা সেল করতে চান, আপনি যদি এনএসি সেল করতে চান তাহলে এনএসিটা সেল হবে, যদি আপনি বিএসসি সেল করতে চান তাহলে বিএসসিটা সেল হবে। ওটা আলাদা আলাদা করে আপনি চুজ করতে পারবেন ওখান থেকে, ঠিক আছে। সেল করার মানে আপনি পোর্টফোলিওতে ওটা দেখতে পারবেন। ওকে, দেন খুব ভালো লাগলো। এই আবার সেই স্যার বলবেন না, আমিও বললাম, দাদা বলুন, ভাই বলুন, এগুলো তো ঠিক আছে, ঠিক আছে, বা সমবয়সী হলে বন্ধু বলুন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। আপনার মানে যদি ভালো লেগে আপনি যদি শিখতে পারেন, আমি এটাই চাই। ওকে, ক্যান ইউ অ্যানালিসিস মাদার্স অন ফুড স্টক? দাদা একদম, আমি করে দিচ্ছি অ্যানালিসিস, দেখুন আপনি। তো মিস্টার ফুড নিয়ে চলে আসলাম। মিস্টার ফুড কিন্তু একটা পেনি শেয়ার, ঠিক আছে। তো যদি আমি এখন দাম দেখি, রিসেন্টলি 16 টাকা 40 পয়সা। রিসেন্টলি কী হচ্ছে, একটা 2.96% লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ দেখুন 1743 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। ওকে, আচ্ছা, কোম্পানি আবার ব্যবসা দেখবো আমি বছরে, ঠিক আছে, ইয়ারলি বিজনেস যদি দেখি আমি, কোম্পানি বিক্রি দেখবো 2020 সাল থেকে 650 কোটি। দেন মার্চে 2024 কত, সরি 2020 থেকে যদি দেখি, 20 রেজাল্টটা নেই, 2018 পরে ডাইরেক্টরকে 2023-এর রেজাল্ট আছে, ঠিক আছে। তো আমি সেখান থেকে লাস্ট 4 বছরের যদি দেখি, তাহলে এখান থেকে চারটে যেটা দেখাচ্ছি সেটা থেকে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে 491 কোটি, বেড়ে গিয়ে দাঁড়ালো 650 কোটি, এখানে বেড়ে গিয়ে দাঁড়ালো 1288 কোটি, এখানে বেড়ে গিয়ে দাঁড়ালো টিটিএমে এখনও অবধি 1369 কোটি টাকা, ঠিক আছে। তাহলে বছরের পর বছর কিন্তু কোম্পানি বিক্রিটা কিন্তু বাড়ছে, সেলস বাড়ছে, ঠিক আছে। এবার যদি আমি খরচের কথা বলি, এক্সপেন্সেস কীরকম করছে, 477, 568, 929, 1013 কোটি টাকা। তো আমি যদি তুলনা করি, কোম্পানি বিক্রি বেশি, সেই তুলনায় কিন্তু কোম্পানির এক্সপেন্সেস বা খরচাটা কিন্তু কম, তাহলে এটা কিন্তু কোম্পানির জন্য একটা ভালো দিক। ওকে, আচ্ছা, এবার খালি এটা দেখলে হবে না, কোম্পানি প্রফিটও দেখা লাগবে, কী প্রফিট করছে কোম্পানি। তো এখানে দেখুন 6 কোটি, এখানে 50 কোটি, এখানে 346 কোটি, এখানে 346 কোটি টিটিএমে। তো এখনও টিটিএমে আছে, মানে এই বছরে কিন্তু এখনও প্রফিট হতে পারে। তো আমি কি দেখলাম, কোম্পানি প্রফিট কী হচ্ছে, বছরের পর বছর কিন্তু ক্রমশ বাড়ছে। তার মানে কি বলা যেতে পারে, কোম্পানির বিজনেস বা ব্যবসা কিন্তু সুন্দর চলছে। ওকে, আচ্ছা, এবার যদি আমি আপনাদের রিজার্ভসটা দেখাই, কোম্পানি কতটা গচ্ছিত সম্পদ বা রিজার্ভস আছে, এখানে দেখুন 448 কোটি টাকা কোম্পানির কাছে রিজার্ভস আছে, খুব ভালো কথা। আর ধার বাকি বা বড়ই মাত্র 47 কোটি টাকা, মানে অনেক কম আছে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি টোটাল অ্যাসেট বা মোট সম্পত্তি দেখায়, সেটা কত দাঁড়িয়েছে এখন, 646 কোটি টাকা কোম্পানির কাছে মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট আছে। সেটা কী হয়েছে, বছরের পর বছর
বছরের পর বছর দেখুন ক্রমশ অ্যাসেটটা কোম্পানির বেড়েছে। তার মানে আমরা কী বলতে পারি, তার মানে এসব সব দেখে বিবেচনা করে বলতে পারি যে কোম্পানি ফান্ডামেন্টাল কিন্তু ওকে আছে, কোম্পানিটা একদম রাইট কোম্পানি, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই আপনাদের, প্রোমোটার্সরা কী করলো, প্রোমোটার্সরা তাদের হোল্ডিংটা কিন্তু বিক্রি করেছে, ঠিক আছে, তাদের হোল্ডিংটা কমেছে। আচ্ছা, ফরেন ইনভেস্টার এফআইসরা কী করেছে, এফআইসরাও বিক্রি করেছে। সেই মালটা কারা কিনেছে, সেই মালটা গিয়ে কিন্তু পাবলিক সেক্টরে গিয়ে কিনেছে। আচ্ছা, তাহলে এফআইরা বিক্রি করছে, প্রোমোটার্সরা মাল বিক্রি করছে, সেই মালটা গিয়ে কিন্তু পাবলিক কিনছে, একটু চিন্তার বিষয় হয়ে থাকে। ঠিক আছে, আমি একটা কাজ করছি, আমি চার্ট প্যাটার্নটা খুলছি, চার্ট প্যাটার্নটা খুলে বলছি। তার আগে বলে দিই যে মিস্টার্ন ফুড কিন্তু বেসিক্যালি ওই চাল, ঠিক আছে, আটা, যে এইসব প্রসেসিংয়ের যে কোম্পানিগুলো থাকে মিস্টার্ন ফুড কিন্তু সেগুলোর ওপরে কাজ করছে, ঠিক আছে। এবার চলুন দেখা যাক আর কি, চার্ট প্যাটার্ন খুলে বাকি কথা বলছি। এবার যদি আমি মিস্টার্ন ফুডের 1 মাসের যদি চার্ট প্যাটার্নটা দেখি, আমি 1 মাসের চার্ট প্যাটার্নে দেখুন মোটামুটি কিন্তু 5.22% কিন্তু লোয়ার সার্কিটে, মানে কিন্তু নিচের দিকে নামছে, ঠিক আছে। আচ্ছা, যদি আমি 1 বছরে আর কি রিটার্ন দেখি কোম্পানির, তো 1 বছরে কোম্পানি 21.19% কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে। আচ্ছা, তো যদি এবার আমি 5 বছরের রিটার্ন দেখাই কোম্পানি, 5 বছরে দেখুন কোম্পানি কিন্তু বেশি কিছু রিটার্ন দেয়নি, মাত্র 9.01% রিটার্ন দিয়েছে। আমি যদি এবার ম্যাক্সিমামে দেখার চেষ্টা করি, তাহলে ম্যাক্সিমামে একবার রিটার্ন দিয়েছে, দেখুন কোম্পানি কিন্তু 1020% ম্যাক্সিমামে রিটার্ন অলরেডি দিয়েছে। এবার দেখুন ম্যাক্সিমামে যে কোম্পানিটা রিটার্ন দিয়েছে 5 বছরে কিন্তু সেরকম কোনো রিটার্ন দেয়নি, অথচ কোম্পানি কিন্তু রেজাল্ট যেটা আছে, রেজাল্ট কিন্তু ভালো এসছে, ঠিক আছে। তার মানে কি, যেসব কোম্পানি 5 বছরের রিটার্ন দেয়নি সেসব কোম্পানির রেজাল্ট ভালো এসছে। আমি সবসময় আপনাদের একটাই জিনিস বলেছি, সাজেস্ট করেছি, কোম্পানিকে বিলিভ করবেন কোম্পানির ব্যবসা দেখে। যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করবেন, কোম্পানির ব্যবসা দেখবেন, ব্যবসা যদি ভালো থাকে তাহলে কিন্তু লং টাইমের জন্য আপনি টিকে থাকতে পারবেন। এবার বুঝতেই পারছেন মিস্টার্ন ফুড পেনি শেয়ার, তো এটাতে আপনি লং টাইমের জন্য টিকে থাকতে পারেন, ঠিক আছে। এবার কোম্পানির ব্যবসা কিন্তু দুর্দান্ত এসে, কোম্পানির ব্যবসা ভালো আছে, ঠিক আছে। এবার চাইলে কিন্তু আপনি এটাকে হোল্ড করে রাখতে পারেন। এবার যদি এখন পোর্টফোলিও লাল দেখাই, ঠিক আছে, পোর্টফোলিওতে যদি দেখছেন যে এখন লাল আছে, নিচের দিকে আপনার লস চলছে, সমস্যা নেই কিছু। কেন কি, যখন আপনি এটাতে লং টাইমে ইনভেস্ট করেছেন তখন আপনাকে কী চেক করতে হবে, আপনাকে কোয়ার্টারলি, আপনাকে ইয়ারলি, এই ব্যবসাগুলো আপনাকে চেক করতে হবে। যখন আপনি ব্যবসাগুলো দেখবেন কোম্পানি ভালো আছে, তখন পোর্টফোলিও লাল দেখাক, সবুজ দেখাক, আপনার দেখে লাভ নেই। আপনি লং টাইমে যখন হোল্ড করেছেন, তো লং টাইমের জন্য হোল্ড করে রেখে দিন। লং টাইম মানে কিন্তু মিনিমাম কমসে কম কিন্তু আপনাকে 7 বছর হোল্ড করে রাখতে হবে। এবার যত গুড় দেবেন তত মিষ্টি হবে। যদি আপনি 10 বছরের জন্য করেন তাহলে প্রফিট আরও বেশি হবে। তো আমার মতে শেয়ারটা এখন নিচের দিকে গেছে, নিচের দিকে আছে, এখন নিচের দিকে পড়ছে এখন, তো শেয়ারটা ঠিক রিটার্ন ব্যাক করবে। কেন কি, কোম্পানির ব্যবসা কিন্তু ভালো আছে। আর আপনাকে দেখতে হবে কোম্পানির ব্যবসা আর কোম্পানি নিউজ ফিউজ কী বেরোচ্ছে, সেটা ভেতরের যদি কোনো প্রবলেম থাকে সেগুলোর ওপরেই কিন্তু এই ছোটো ছোটো স্টকগুলো ডিপেন্ড করে, ঠিক আছে। তো দেখুন বড় প্লেয়াররা বেরিয়ে গেছে বলে শেয়ারটা নিচের দিকে নেমেছে, বড় প্লেয়ার আবার এন্ট্রি নেবে, সমস্যা নেই, একটু প্রফিট বুকিং করেছে। ডিআইএসআর তো এখনও এন্ট্রি নেয়নি, তো ওদের চোখে যখন শেয়ারটা পড়বে, যখন ওরা এন্ট্রি নেবে, তখন আমার মতে কিন্তু শেয়ারটা ওপরের দিকে দৌড়ানো শুরু করবে, ঠিক আছে। এখনও গ্রোথ বাকি আছে, সেরকম গ্রোথ কিছুই হয়নি, তো দেখতে পারেন। আমি বলে দিলাম আমার ডিসিশান। এবার আমি যে কটা আর কি দেখাবো সে কটায় কোনো রেকমেন্ডেশন হিসেবে কিন্তু নেবেন না, ঠিক আছে। আমি জাস্ট আপনাদের ভিডিওগুলো দেখাচ্ছি, এবার এরপর আপনারা নিজেরা ভেরিফাই করবেন। তখন যদি মনে হয় যে আমার ডিসিশানের সাথে আপনার ডিসিশান মিলছে, তাহলে সেটা নিতে পারেন। আদারওয়াইজ নিজে সবসময় ভেরিফাই করুন, আমি কিন্তু সবাইকে সেম কথাটা বলি। ওকে, তো মিস্টার্ন ফুড দেখিয়ে দিলাম, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন কী বলেছি। ওকে, নেক্সট কমেন্ট দেখা যাক। দাদা, জেকে টায়ার আর সম্বর্ধনা মাদারসন এই দুটো স্টক একটু দেখাবেন। আচ্ছা, চলুন দেখা যাক। তো আগে ব্যবসা দেখবো কোম্পানি, তো জেকে টায়ার্স আমি আগে খুলে নিয়েছি। যদি দাম দেখি, এখন 423 টাকা কোম্পানির দাম আছে শেয়ারের। আর রিসেন্টলি কী হয়েছে, একটা 3.77% একটা লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ, একটা স্মল ক্যাপ কোম্পানি বলা যায়, 11,040 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। ওকে, আচ্ছা, তো এবার যদি কোম্পানির আমি বিক্রি দেখি, 2020 সাল থেকে কোম্পানির সেলস দেখবো, ঠিক আছে, বিক্রি দেখবো কত আসছে। 8,723, 9,102, 11,983, 14,645, 15,002 কোটি টাকা। তাহলে বছরের পর বছর কোম্পানি বিক্রি কোথায় গেল, আগেই গেছে, বাড়ছে। আচ্ছা, খরচ সেই তুলনায় 7,737, 7,796, 10,910, 13,347, 12,911 কোটি টাকা। তো আমি তুলনা যদি করি, কোম্পানি বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানি খরচটা কী হয়েছে, কমে গেছে। তাহলে এটা ভালো, কোম্পানি বিক্রি বাড়ছে অথচ কোম্পানি খরচাটা কমছে, তাহলে এটা তো ভালো জিনিস না, খরচাটা কম আসে, বিক্রির তুলনায় কোম্পানি খরচ কম আছে, এটা ভালো জিনিস। আচ্ছা, তো এবার যদি আমি প্রফিট দেখি, কোম্পানি কীরকম প্রফিট করলো, দেখুন 141 কোটি, 331 কোটি, 201 কোটি, 263 কোটি, 806 কোটি। এইখানে একটু কমে গেছিলো, ঠিক আছে, এখানে থেকে এখানে কমে গেছিলো, বাদ বাকি কিন্তু দেখুন বছরের পর বছর কিন্তু কোম্পানির প্রফিট কী হচ্ছে, প্রফিট কিন্তু বছরের পর বছর বেড়েই চলেছে। তার মানে কী বলতে পারি, আমরা কোম্পানির বিজনেস বা ব্যবসা
ভালো চলছে। আচ্ছা, এবার যদি আমি আপনাদের রিজার্ভসটা দেখাই, কোম্পানির গচ্ছিত সম্পদ কী আছে এখন। রিজার্ভস আছে 4,435 কোটি টাকা কোম্পানির কাছে রিজার্ভস আছে, আর ধার বাকি বা বরোয়িংটা 4,609 কোটি টাকা। তো ধার বাকিটা বেশি, ঠিক আছে, কোম্পানির বরোয়িংটা বেশি আর রিজার্ভসটা তার তুলনায় কম। আচ্ছা, সেই তুলনায় দেখি কোম্পানির অ্যাসেট কী আছে। এই যে মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেটে এলাম, সেটা আছে 14,012 কোটি টাকা। তাহলে সেটা অনেকটাই বেশি, তাহলে কোনো চিন্তার কারণ নেই। আর যেটা দেখুন বছরের পর বছর অ্যাসেট কী হচ্ছে, কোম্পানি ক্রমশ বেড়েই চলেছে। তার মানে অ্যাসেট কোম্পানি ক্রমশ বাড়ছে। তাহলে কী বলা যেতে পারে, ফান্ডামেন্টাল দিক থেকে কোম্পানিটা ওকে কোম্পানি। হ্যাঁ, ধার বাকি একটু বেশি আছে, কোনো ব্যাপার না। যদি কোম্পানি চায় তাহলে কোম্পানি এই অ্যাসেটটা বিক্রি করে ধার বাকিটা কিন্তু ক্লোজ করে দিতে পারে, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমার কাছে ঠিক আছে আর কি, ব্যবসা ঠিক আছে, কোম্পানির ফান্ডামেন্টাল ঠিক আছে। আচ্ছা, এবার যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি, প্রোমোটার্সরা কী করেছে, প্রোমোটার্সরা একই রেখে দিয়েছে, সেম। এফআইসরা কী করলো, এফআইসরা অল্প বিক্রি করেছে। আচ্ছা, ডিআইসরা কী করেছে, ডিআইসরাও অল্প বিক্রি করেছে। সেই মালগুলো গিয়ে কারা কিনেছে, সেই মালগুলো গিয়ে পাবলিক সেক্টর কিনেছে, ঠিক আছে, দেখিয়ে দিলাম। আচ্ছা, এইবার আমি গিয়ে চার্ট প্যাটার্ন দেখাচ্ছি আপনাদের জেকে টায়ার্সের, তারপরে বাকি কথা বলছি। তো জেকে টায়ার্সের যদি আমি 1 মাসের রিটার্ন দেখি, 1 মাসে কিন্তু কোম্পানি 9.45% একটা পজিটিভ রিটার্ন দিয়েছে, ঠিক আছে। এখন দেখুন উপরের দিক থেকে একটু জাস্ট নিচের দিকে নেমেছে, কারেকশন হচ্ছে অল্প করে। আচ্ছা, গত 1 বছরে কোম্পানি রিটার্ন দিয়েছে 76.93%। আচ্ছা, 5 বছরে যদি রিটার্ন দেখি কোম্পানি, 5 বছরে কোম্পানি 497% কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে। আর যদি আমি ম্যাক্সিমাম মানে যবে থেকে আইপিও এসছে তবে থেকে 5,932 টাকা কিন্তু মানে পার্সেন্ট কিন্তু অলরেডি রিটার্ন দিয়ে দিয়েছে। তার মানে কোম্পানির হচ্ছে অল টাইমে রিটার্ন কিন্তু বেশি, সেই তুলনায় 5 বছরে কিন্তু রিটার্নটা কম আসে। তার মানে এখনও পোটেনশিয়াল আছে কিন্তু হাই হওয়ার। তো শেয়ারটাতে আপনি যদি চান, যদি আমি 6 মাসের চার্ট প্যাটার্ন করি, শেয়ারটাতে যদি চান এই নিচের জায়গাগুলোতে একটা এসআইপি করতে পারেন। আদারওয়াইজ আপনি কিন্তু লং টাইমের জন্য শেয়ারটাতে হোল্ড করে রাখতে পারেন যদি ফ্রেশ এন্ট্রি নেন। আর যদি আপনি এখনও এন্ট্রি নিয়ে থাকেন, যে যত প্রাইসে হোক না কেন, এখন হয়তো আপনাকে রেট দেখাচ্ছে কোম্পানি পোর্টফোলিও যদি নিচের দিকে থেকে থাকে, তো এটাতে সমস্যা নেবেন না, ঠিক আছে। এটা যদি আপনি লং টাইমে হোল্ড করেছেন তাহলে কিন্তু লং টাইমের জন্যই সেটাকে চিন্তাভাবনা করুন। শর্ট টাইমে নিচে নামছে, উপরে উঠছে, পোর্টফোলিও লাল দেখাচ্ছে কি সবুজ দেখাচ্ছে, এটা আপনার দেখে কাজ নেই। আপনি লং টাইমের জন্য দেখবেন। আর মানে সবসময় কী চেক করবেন, কোম্পানির কোয়ার্টারলি আর ইয়ারলি বিজনেস। যে কোম্পানির ব্যবসা ভালো আর যে কোম্পানি কোনো নিউজ মানে খারাপ নিউজ আসে না, সেই কোম্পানি কিন্তু গ্রোথ একদিন না একদিন হবে। স্লো হতে পারে, আসতে হতে পারে, কিন্তু গ্রোথ হতে পারে, ঠিক আছে। বলে দিলাম আমি আমার কথা। এবার আপনার যেটা ডিসিশান, আপনার যেটা সিদ্ধান্ত, সেইটা কিন্তু করতে পারেন। দেন আসছি সম্বর্ধনা মাদারসন, ঠিক আছে। সম্বর্ধনা মাদারসন ফান্ডামেন্টাল আমি আর দেখালাম না, কেন কি অলরেডি চ্যানেলে প্রচুরবার দেখানো আছে ফান্ডামেন্টাল, কিন্তু কোম্পানিটা স্ট্রং কোম্পানি, ঠিক আছে। কোম্পানির ব্যবসা ভালো চলছে। আর করোনার পর থেকে পার্টিকুলার সেক্টরে কিন্তু 34টা কোম্পানি কিন্তু আন্ডারটেকিং, মানে 34টা কোম্পানি কিন্তু এখন সম্বর্ধনা মাদারসনের হয়ে কাজ করে, ঠিক আছে। এর থেকে একটা স্টক আলাদা হচ্ছে, সেটা হচ্ছে সম্বর্ধনা সুমি আর কি, মানে সুমি যেটা আছে ওয়্যারিং, তো সেটা আর কি ডিমার্জ হয়েছে কিছুদিন হলো জাস্ট, ওকে। তো যদি কোম্পানি আমি 6 মাসের আর কি যদি রিটার্ন দেখাই, তাহলে 6 মাসে দেখুন 77% কোম্পানি রিটার্ন দিয়েছে। আচ্ছা, যদি আমি 5 বছরের কোম্পানির রিটার্ন দেখাই, 5 বছরে 150.35% হচ্ছে 5 বছরের রিটার্ন দিয়েছে কোম্পানি। এবার যদি যবে থেকে আইপিও এসেছে ম্যাক্সিমাম যদি দেখায়, তাহলে দেখুন 2,35,687% কিন্তু অলরেডি কোম্পানি রিটার্ন দিয়ে দিয়েছে। মানে কয়েক মানুষকে কিন্তু অলরেডি কোটিপতি বানিয়ে দিয়েছে, তারা কিন্তু অলরেডি কোটিপতি হয়ে গেছে, ঠিক আছে। তো বুঝতেই পারছেন। তো এই স্টকগুলো কী হবে, যখন দেখুন 38 পয়সা ছিল, 38 পয়সা থেকে এখন কিন্তু মোটামুটি অল টাইমে এখন কিন্তু অলরেডি 188 টাকা হয়ে গেছে, ঠিক আছে। এখন এই শান্ত ছিল, ঠিক আছে। 2010-এর পর থেকে কিন্তু অল্প অল্প একটু করে আস্তে আস্তে ওঠা শুরু করেছে, তবে গ্রোথ রেটটা খুবই স্লো ছিল। এইখানে পড়ে গেছিলো, ঠিক আছে। পড়ে গিয়ে কিন্তু তারপরে মানে করোনার টাইমে তখন পড়ে গিয়েছিলো, দিয়ে কিন্তু এই যে করোনার পরে দেখুন আবার রিকভার নিয়েছে, দিয়ে আবার একটু নিচে নেমে আবার এখন কিন্তু একটা হাই বানিয়েছে, ঠিক আছে। অল টাইম হাই কিন্তু অলরেডি একটা বানিয়েছে, রিসেন্টলি আবার একটুখানি নিচের দিকে পড়েছে। তো এই শেয়ারটাতে কিন্তু আমার মতে আপনি যদি চান তাহলে লং টাইমে একটা ইনভেস্টমেন্ট করে দেখতে পারেন। আমার কাছে কিন্তু শেয়ারটা খুবই ভালো, ফান্ডামেন্টাল খুব সুন্দর বিজনেস। যারা পুরনো মেম্বার্স আছেন তারা অলরেডি জানেন, এই শেয়ারটাকে আমি অনেকবার কভার করেছি, এত সুন্দর স্টক, ঠিক আছে। যদি আমি জায়গার কথা বলি, 1 মাসে যদি আমি টপ দেখি, মোটামুটি এই জায়গাটা টপ 1 মাসে, ঠিক আছে। 1 মাসের টপ থেকে অলরেডি কিন্তু একটা 8.37% কিন্তু একটা লোয়ার সার্কিট মেরেছে। তাহলে যদি চান আপনি কিন্তু গিয়ে এখন একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন, ঠিক আছে। নিজে ভেরিফাই করবেন, তারপরে যদি মনে হয় যে ইনভেস্টমেন্ট করা যেতে পারে, তবে গিয়ে কিন্তু একটা ইনভেস্টমেন্ট করা যেতে পারে। আমার কাছে জায়গাটা ভালো আছে, ঠিক আছে। এবার আপনি নিজে বিবেচনা করবেন, যদি মনে হয় যে না সত্যি জায়গাটা ভালো আছে, তাহলে একটা ইনভেস্টমেন্ট করবেন, না হলে এটাকে যেতে দেবেন, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আমার কাছে শেয়ারটা ভালো, আপনি দেখতে চেয়েছেন, আমি দেখিয়ে দিলাম।
ওকে, তো হয়ে গেল এটা। নেক্সট কমেন্ট দেখা যাক। অনেক ধন্যবাদ, ওয়েলকাম দাদা, ওয়েলকাম আপনাকে। আচ্ছা, নেক্সট বলছে আপনি ডিএমএ 30, 50, 100, 200 নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও বানান। আচ্ছা, ট্রেডিং ভিউ অ্যাপ সেটিংস অপশান নিয়ে ভিডিও তৈরি করুন, যেখানে ব্রেক অপশান পজিশান বুঝতে সুবিধা হয়। রিভার্স ফর্মুলা কি মার্কেটে আপ বা ডাউন দুই ক্ষেত্রেই কাজ করবে? ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। ওকে, তো দেখুন এই যে ইন্ডিকেটারগুলো কথা বলেছেন আপনি, এগুলো ডিএমএ 30, 50, 100, 200, এই ডিএমএগুলো অবশ্যই একটা টেকনিক্যাল পার্ট, ঠিক আছে। আচ্ছা, আপনি যদি চাইছেন, আমার যদি মনে হয় ফিউচারে আমি অবশ্যই ভিডিও বানাবো, ঠিক আছে। আর ট্রেডিং ভিউর কোথায় কি সেট করবেন না করবেন সেগুলো নিয়ে আমি দেখিয়ে দেবো। সেটিংস অপশানগুলো আমি দেখিয়ে দেবো যে কীরকম কী সেটিংস করবেন, ঠিক আছে। আমি আপনাদের দেখিয়েছি, দেখুন অলরেডি চ্যানেলে আর কি দেওয়া আছে কি আপনারা টেকনিক্যাল অ্যানালিসিস কীভাবে করবেন। তো সেটা দেখার জন্য দেখুন একটা ডেসক্রিপশান বক্সে দেখুন একটা লিঙ্ক আছে প্লেলিস্টের, ঠিক আছে। প্লেলিস্ট বলে একটা নিচে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে, তো সেই লিঙ্কে গিয়ে কিন্তু চেক আউট করতে পারেন। সেই লিঙ্কের মধ্যে কিন্তু মানে প্রচুর আর কি ভিডিও আছে, যেগুলো আপনাদের টেকনিক্যাল পারপাস আপনারা মানে আপনাদের লার্নিং পারপাস আপনারা ইউজ করতে পারেন। যারা আর কি শেয়ার মার্কেট সম্পর্কে সেরকম কোনো নলেজও নেই, আমি এটুকু গ্যারেন্টি দিতে পারি আপনারা ওখানকার যদি সবকটা ভিডিও দেখতে পারেন প্রপার, ঠিক আছে, মানে একটু স্কিপ না করে প্রপার দেখতে হবে। যদি দেখতে পারেন তাহলে মানে ওই পুরো আর কি প্লেলিস্টটা মানে যখনই শেষ হবে তখন আপনি কিন্তু প্রফিটেবল ইনভেস্টমেন্ট কাকে বলে সেটা শিখে যাবেন, কীভাবে প্রফিট করতে হয়। আর যাদের এক্সপিরিয়েন্স আছে তারা অনেক কিছু স্কিলস আর কি জানতে পারবেন। তো সেই কারণে ওই চেক আউট করুন ওই প্লেলিস্টটা, ওখানে কিন্তু আমি এগুলো সব দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। আর রিভার্স ফর্মুলা মার্কেটে আপ ডাউনের ক্ষেত্রে দেখুন, রিভার্স ফর্মুলা মানে কি, মার্কেট নামছে, এখান থেকে মার্কেট রিভার্সে যাবে, এইটাই কিন্তু রিভার্স ফর্মুলা। এবার ডাউনের ক্ষেত্রে এইটা ভালো করে কাজে লাগাতে পারেন, আপের ক্ষেত্রেও কাজে লাগাতে পারেন, কিন্তু আপের ক্ষেত্রে এটা অনেকটা রিস্ক হয়ে যায়, ঠিক আছে। কেন কি, তাহলে আপনাকে কনফিডেন্স থাকতে হবে কি শেয়ারটা উপরের দিকে যাবেই, এটুকু আপনাকে কনফিডেন্স থাকতে হবে। যখন একটু নিচের দিকে নামবে তখনই তো আপনার পোর্টফোলিও লাল দেখাবে, ঠিক না। তো ওই জন্য রিভার্স ফর্মুলা হচ্ছে সবসময় চেষ্টা করবেন যখন কোম্পানি রাইট আছে, ঠিক আছে, আর যখন দাম মার্কেট নিচের দিকে পড়ছে, দাম কমতে থাকছে, তখন কিন্তু অল্প অল্প করে শেয়ারগুলো কিনবেন। রিভার্স ফর্মুলা সবসময় দাম কমার দিকে কিন্তু মানে যখন নিচের দিকে নামবে, ডাউনের ক্ষেত্রে কিন্তু বেশি কার্যকরী, ওপরের দিকেও কার্যকরী কিন্তু ডাউনের ক্ষেত্রে বেশি কার্যকরী। ওকে, আশা করি সম্পূর্ণ উত্তরটা পেয়ে গেছেন। আচ্ছা, নেক্সট দেখা যাক। পারাস হুডকো হোল্ড অর সেল, এইটা দাদা আমি কোনো দিন বলতে পারবো না, কেন কি আপনারা জানেন আমি সেবি রেজিস্টার্ড নই। তো একটা ওই জন্য এরকম ওপেন সোর্স প্ল্যাটফর্মে ইউটিউবে কিন্তু আমি বলতে পারবো না কোন শেয়ারটাকে আপনি বাই করবেন, কোন শেয়ারটাকে আপনি হোল্ড করবেন, কোনটাকে সেল করবেন, এটা কিন্তু আমি কখনো বলতে পারবো না। মাফ করবেন, ক্ষমা করবেন। কিন্তু আমি যদি শেয়ারগুলোর কথা বলি, পারাস ডিফেন্স দুর্দান্ত শেয়ার। যদি আপনি ডিফেন্স মানে পারাস ডিফেন্সের কথা বলেন, দুর্দান্ত শেয়ার, কোম্পানির ব্যবসা খুব ভালো চলছে। আজকে তো বাজেট পেশ আছে, ঠিক আছে, বাজেটে কিন্তু আমি বললাম। তো ডিফেন্স সেক্টরে একটু নজর রাখতে পারেন, রেলওয়ে সেক্টরটা নজর রাখতে পারেন, ঠিক আছে, এই সেক্টরগুলো একটু নজর রাখবেন। আর হুডকো হচ্ছে সম্ভবত হাউজিং কমপ্লেক্স, ঠিক আছে, তার মানে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। তো ইনফ্রাস্ট্রাকচারেও কিন্তু নজর রাখতে পারেন আপনারা, যেগুলো সরকারি পিএসইউ সেক্টর যেগুলো আছে, ঠিক আছে, প্রাইভেট সেক্টর আন্ডারটেকিং, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, তার মানে কি ইচ্ছা, সেগুলো হচ্ছে সরকারি সেক্টর। তো এই সরকারি সেক্টরগুলোতে একটু নজর রাখতে পারেন, আমার মতো ভালো হবে। কিন্তু আপনার এই হোল্ড অর সেল এই জিনিসটা কিন্তু আমি বলতে পারবো না, এটা আপনাকে নিজেকেই কিন্তু প্ল্যানিং করতে হবে, ঠিক আছে। তবে শেয়ার দুটো যথেষ্ট ভালো, ব্যবসা কোম্পানি দুটোর খুবই ভালো চলছে। এবার আপনি নিজেকে মানে নিজেকে কোয়েশ্চেন করুন কি আপনি সেটাতে ইনভেস্টমেন্ট কেন করেছিলেন, কোন আপনার সাইকোলজি বা ইমোশন কী চলছিল, ঠিক আছে। আপনি যদি লং টাইমের জন্য ইনভেস্ট করে থাকেন তাহলে হোল্ড করে রাখুন। আর যদি আপনি শর্ট টাইমে প্রফিট তুলতে চান, মানে ধরুন একটা প্রফিটের মধ্যে আছেন, মোটামুটি 40-50% প্রফিটে আছেন, আপনি চাইছেন যে প্রফিটটা বুক করে আপনি আবার ইনভেস্ট করতে চাইলে সেটাও করতে পারেন। এটা কিন্তু আপনার নিজের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজির ওপর ডিপেন্ড করছে, এটা কিন্তু আমি এরমভাবে বলতে পারবো না এখানে, ঠিক আছে। ওকে, বলে দিলাম। দেন নেক্সট দেখাচ্ছে কি, ইজ এসজেভিএন শেয়ার ফিউচার মাল্টিপ্যাকার স্টক। এসজেভিএন না, এসজেভিএন কিন্তু অলরেডি বেরিয়ে গেছে রেজাল্ট শেয়ারটার, অসাধারণ স্টক কোম্পানির, ঠিক আছে। আমি দেখিয়ে দেবো রেজাল্টের ভিডিও, আমি যখন নিয়ে আসবো তখন দেখিয়ে দেবো। হ্যাঁ, এটাতে আপনি মাল্টিপ্যাকার স্টক হিসেবে বলতে পারেন, কিন্তু জাস্ট সবই ধারণা, ঠিক আছে। কেন কি শেয়ার মার্কেট সম্পর্কে একদম গ্যারেন্টি দিয়ে কেউ কোনো কথা বলতে পারে না যে শেয়ার আজকে বাড়বেই বা শেয়ার কমবেই এরকম বা বাড়বেই এরকম কিন্তু কেউ বলতে পারে না। যারা আর কি টেকনিক্যাল অ্যানালিসিস আর কি ফলো করে, তারাও কিন্তু একটা সম্ভাবনা লাগায়, বাড়তে পারে, কমতে পারে, এমনই, ঠিক আছে। এটা কিন্তু কেউ আর কি শিওর কিন্তু বলতে পারবে না। তো আমার কাছে এসজিভিএন কিন্তু মাল্টিপ্যাকার একটা স্টক হতে পারে, ঠিক আছে। কোম্পানির বিজনেস কিন্তু ভালো চলছে, আপনাকে সবসময় ফলো করতে হবে কোম্পানির বিজনেস। যখনই আপনি হোল্ড করবেন বা ইনভেস্ট করবেন,
ফলো করবেন সবসময় কি কোম্পানি ব্যবসা যদি কোম্পানির ভালো চলে, তো সেটা যদি নিচের দিকেও পড়তে থাকে তাহলেও কোনো টেনশন করার কারণে একদিন কিন্তু রিভার্স যাবেই, ঠিক আছে। তো আমার কাছে মাল্টিব্যাগার স্টক হিসেবে আমি SJVNটাকে দেখি। পেনি শেয়ার একটা অল্প করে ইনভেস্ট করা আছে আমার, আর এই শেয়ারগুলোতে বেসিক্যালি আমি প্রফিটের টাকা থেকে কিনি, ঠিক আছে। এই কারণে কোনো রিস্ক থাকে না। আমি যে প্রফিট করি রিভার্স ফর্মুলা থেকে শর্ট টাইমে, তো সেই প্রফিটের টাকা থেকে আমি কিন্তু এইসব শেয়ারগুলো কিনি। তো আমি বেসিক্যালি ফ্রিতেই কিনি, তো আমার সেদিক থেকে কোনো রিস্ক থাকে না, ঠিক আছে। ওকে, দেন নেক্সট, দাদা আমি রিভার্স ফর্মুলা ইউজ করে বারবার বাই সেল করি, তাহলে বছরে কত টাকা ইনকাম ট্যাক্স পে করতে হবে যদি একটু বলেন, খুব উপকৃত হই। ওকে, ট্যাক্সের কথা বলেছেন, ঠিক আছে, খুব ভালো কথা। তো দেখুন, যদি সরকার এখনও বাজেটে কী নিয়ে আসবে জানি না। তো এবার ব্রোকারেজের কথা বলি। ব্রোকারেজ কিন্তু ওটা এক একটা অ্যাপের ওপরে মানে ডিপেন্ড করে, এক একটা ডিমার্ট অ্যাকাউন্টের ওপরে। তো আপস্টক্স বলুন, জিরোধা বলুন, ঠিক আছে, বা আমি যে ধানের সাথে কাজ করি সেগুলোতে ব্রোকারেজ কিন্তু আশা করি নেই, ঠিক আছে, আমি যতদূর জানি। ধানে তো নেই, এবার বাকিগুলোতে যত সম্ভব নেই। আর যদি আপনি ট্যাক্সের কথা বলেন, এবার যদি মানে এখন সরকার কি চেঞ্জ করবে জানি না, সেটা আমি ট্যাক্সের ওপর আমার নজর থাকবে যখন আর কি বাজেট হবে। এখনও তো বাজেট পেশ হয়নি, কেন কি আমি অনেক সকালে এটা তৈরি করছি। ভিডিওটা আস্তে আস্তে হয়তো দুপুর হয়ে যেতে পারে, বেলা হয়ে যেতে পারে, তো তখন হয়তো বাজেট এসে যাবে অলরেডি, বাট এখনও অবধি আমার কাছে বাজেটটা জানা নেই। তো যদি আপনি লং টাইমে ইনভেস্ট করেন, ঠিক আছে, লং টাইম ইনভেস্টার হলে সম্ভবত 10% আর কি সরকারি ট্যাক্স লাগে, ঠিক আছে, সব কিছু মিলিয়ে বলছি। আর শর্ট টাইমে হলে সম্ভবত 15% লাগে, ঠিক আছে। আর এখন অবধি কথা আছে, এগুলো বাড়তে পারে এখনও, মানে যত মার্কেটে আর কি রিউমার চলছে, মার্কেটে আর কি খবর চলছে, এগুলো বাড়তে পারে জিনিসগুলো। আর যারা মানে ফিউচার অপশান এগুলোতে ট্রেড করে, এগুলোতে আমি মানে যেতেই মানা করি সবাইকে, কারণ কি ওগুলোতে সেবি বলছে 90% মানুষের আর কি লস হচ্ছে। তো এই কারণে আমি সবাইকে যেতেই মানা করি। বাট ফিউচার অ্যান্ড অপশানে শোনা যাচ্ছে এখনও অবধি সম্ভবত 30% আর কি করতে পারে ট্যাক্স, ঠিক আছে, এখনও শোনা যাচ্ছে, জানি না, বাজেট পেশ হলে তারপর বোঝা যাবে সব কিছু। তো শর্ট টাইমে যদি আপনি প্রফিট করতে চান তাহলে হচ্ছে 15% আপনাকে দিতে লাগবে ট্যাক্স, ঠিক আছে, সব কিছু মিলিয়ে। আর যদি আপনি লং টাইমে চান তাহলে হচ্ছে 10% ট্যাক্স দিতে লাগবে, ঠিক আছে, মানে আমার যতদূর আর কি নলেজ আছে সেটা হিসাবে বললাম। ওকে, নেক্সট, ব্যাস কমপ্লিট। এই কটাই কমেন্ট ছিল আপনাদের, সব কটা কমেন্ট কিন্তু আমি রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করলাম। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। ভিডিওটা যদি এত দূর দেখেন বা ভালো লেগে থাকে, একটুও যদি কিছু শিখতে পারেন, তাহলে একটা লাইক করে একটা শেয়ার করে দেবেন। কেন কি সবসময় কিন্তু নলেজ কিন্তু ছড়িয়ে দেওয়া উচিত। নলেজ যদি আপনি নিজের কাছে রাখেন, এই যে আমার যেমন নলেজ যদি আমি আমার কাছে রাখি, তাহলে তো মানে সেটার কোনো বিকাশ হবে না, না। তো এই কারণে আপনি শেয়ার যদি করেন তাহলে অনেক মানুষ শিখতে পারবে, তাহলে তাদের একটা বেনিফিট হবে। আর আপনাদের উদ্দেশ্যে বলবো, গভর্নমেন্ট সেক্টরটাই বাজেটের সময় একটু নজর রাখুন, ঠিক আছে। বাদবাকি বাজেট বেরোনোর পরে আমি নিয়ে আসছি ভিডিও, ঠিক আছে, সে দুপুরবেলা হোক, সন্ধ্যাবেলা হোক, বিকেলবেলা হোক, যখনই হোক না কেন, বাজেট বেরোনোর পর কিন্তু আমি ভিডিও আনছি, ঠিক আছে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে রাখুন, তাহলে আপনি দেখতে পারবেন সেগুলো। আর যারা অলরেডি করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার কিছু যদি বলার থাকে, কোনো স্টক সম্পর্কে জানা থাকলে সেটাও গিয়ে কমেন্ট করে জানান। কেন কি বোস্ট ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু এই রকমই প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টে রিপ্লাই নিয়ে ভিডিও আনবে, ঠিক আছে। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।